আলাইকুম, আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। কি রাগ করলা? না, বিএনপি এখন মানিকের ছিলেন। আজকে আমরা একজন বাংলাদেশের যে প্রবীণ রাজনীতিবিদ, তার কথাটা শুনি দেখি এই লোকটা কি বলে, পরে আমরা বিশ্লেষণ করব। শুনতে থাকুন সে কি বলে। আমার ছোট বোনের বড় মেয়েকে মাস্টার এক সপ্তাহ পড়াইছে কয়েকটা ফলের নাম। একটা নাম পড়াইতে যায় এক সপ্তাহ লাগছে, কয়েক আর কাঠ হয় আর ঠাল। কি হয়েছে? কাঁঠাল পড়ায়, লেখেও কাঁঠাল, উচ্চারণ করে কাঠল। এক সপ্তাহ বুঝাইছে তারে সবাই। এক সপ্তাহ পরে যখন মাস্টারে বলছে যে তোমারে বলছি কাঁঠাল বলতে, তুমি লেখো কাঁঠাল, উচ্চারণ করো কাঠল, আজকে পিটাবো তোমার। আমার ভাগ্নি বলছে, স্যার আপনি খালি কাঁঠাল কাঁঠাল করেন, আমার দাদাই তো বলে কাঠল। দাদাই কি বলে? দাদাই কাঠল বলে, অতএব আমি লেখবো কাঁঠাল, বলবো কাঠল। মাস্টারে যখন কয়েকটা দিছে ঠিক মতো, এরপর বলছে স্যার আজকে ভেঙে কাঁঠাল। দিন সাহেব, আপনি আর্টিকেল পড়ান। আর্টিকেল পরে যুদ্ধে যায় নাই। 1971 আমার বাবা বিয়ে করে নাই, সেজন্য সেই যুদ্ধে আমি যেতে পারি। তো 24-এ আমিও বাবা হয়েছি, আমার সন্তান সহ যুদ্ধে অংশগ্রহণ করছি, গুলিবিদ্ধ হয়েছি। আপনি সংবিধান জুলাইতে কাঁঠাল লেখা আছে, কাঁঠালই মানতে হবে। না হয় পাশায় যখন পড়বে তখন ঠিকই কাঁঠাল বলতে বাধ্য হবেন, বলে দিলাম। দীর্ঘ 17টা বছর এদেশের মানুষ বলে, আমি যদিও জামাত ইসলাম করি না, আমার দলটা ছোট, কিন্তু সত্যকে তো লুকানো যায় না ভাই। মানুষ বলে, আমরা শুনি যে বিএনপিকে আগলায় রাখছিল জামাত শিবির। আপনি ক্ষমতায় যে ভুলে গেছেন। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই। দুঃখ শুধু একটাই বন্ধু, তুমি আমায় চিনতে পারো নাই। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ ছেড়ে ভারতে চলে গেছে। আসলে তারপর এই বাংলাদেশের দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন, তিনি একটা বিশাল একটা সমস্যার জট পাকিয়ে গেছে। সেটা কি? এই যে সংবিধান সংস্করণ নিয়ে অনেক টালবাহানা করতেছে বিএনপি, কিন্তু এর আগে নির্বাচনের আগে তারা কিন্তু সব কিছুতে সই করেছে। এখন বলতেছে আমরা যদি সই না করতাম তাহলে নির্বাচন তারা হইতে দিত না। নির্বাচনের আগে তারা প্রতিজ্ঞা করেছিল, নির্বাচনের পর তাদের জয়লাভ করার পর সব ভুলে গেছে। দেখেন, এত বড় প্রতারণা করেছে তারা বাংলাদেশের মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে। এবং এমনকি যে গণভোট হয়েছিল, আপনারা জানেন যে গণভোট, সেই গণভোটের রায়কেও তারা অমান্য করতেছে। কিন্তু এই সংবিধান সংস্করণ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, সংসদে হয়েছে। এমনকি এগুলো নিয়ে কিন্তু বিরোধী দলে যারা আছেন, 11 দলীয় ঐক্যজোট, জামাত সহ এনসিপি, জামাত ও এনসিপি সহ সকল দল মিলে এটা নিয়ে কিন্তু আন্দোলনের পর আন্দোলন চালিয়ে যাচ্ছে। দেখেন, এই বিএনপির এখন রাগ করার কিছু নাই, তারা কিন্তু এখন খুব মানকার পায়। কারণ এই সংস্করণ করতেই হবে। যদি তারা না করে তাহলে জনরোষানলে তারা পাবে। আপনারা দেখেন, এই সারা বাংলাদেশে এখন কি হইতেছে, বিশাল ধরনের একটা সমস্যা হইতেছে। যদি মনে করেন এই আওয়ামী লীগ ঢুকে যায়, তাহলে বিএনপি 2 দিনও ক্ষমতায় থাকতে পারে কিনা সেটা কিন্তু একটা সন্দেহের বিষয়। কিন্তু এখানে একটি কথা আছে, যদি তারা বিরোধী দলের সাথে মিলে সমস্ত সংস্কারগুলো তারা করার চেষ্টা করে এবং সবাই মিলেঝিলে যদি বাংলাদেশকে উন্নয়নের স্বার্থে যদি কাজ করে, তাহলে কিন্তু বিএনপিরও লাভ, এমনকি বিরোধী যে দল আছে তাদেরও তাদেরও লাভ, এমনকি বাংলাদেশের জনগণের কিন্তু লাভ। আর যদি তারা এই দ্বিমত পোষণ করে এই সংস্কারগুলো করতে, তাহলে কিন্তু সবচেয়ে মানকার সিপায় পড়ে যাবে বিএনপি। কারণ এই 11 দলীয় ঐক্যজোট যারা আছেন তারা কিন্তু পিছু হটবে না। কারণ তারা একের পর এক এখন পর্যন্ত কিন্তু তারা মাঠে নামে না, কর্মসূচি দেয় না। কারণ তারা ভদ্রতা দেখে আসলে কি করে সরকার। আমরা বেশিরভাগ দেখতেছি এখানে যে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের, আসলে তিনি অনেক শিক্ষিত, কিন্তু তিনি
নিজেই এত বড় পাবে যে সংস্কার এবং সংবিধান সম্পর্কে সে সমস্ত কিছু মুখস্থ করে ফেলেছে। এরকমের একটা কনস্টিটিউশন সম্পর্কে তার আইডিয়া নিয়েছে এবং লেখাপড়া করে, মানে সব ইংরেজিতে বাংলায় সব মিলিয়ে গোলমাল পাকিয়ে মানে এগুলো সব অস্বীকার করে ফেলে। এমনকি বিএনপি নির্বাচনের আগে যে 31 দফা যে ইশতেহার দিয়েছে সেটা পর্যন্ত তারা বাস্তবায়ন করতে চায় না। তাহলে বুঝছেন জনগণ কিন্তু প্রতারণা অবশ্যই বুঝে যায়। দেখেন আমরা এই সম্পর্কে আটটুক আলোচনা শুনি বিখ্যাত বাংলাদেশের বিখ্যাত সাংবাদিক খালিদ মহিউদ্দিনের কাছ থেকে, দেখি তিনি কি বলে, তারপর আবার বিশ্লেষণে আসছি। কারণ আপনি তো চিরকাল ক্ষমতায় থাকবেন না মাননীয় প্রধানমন্ত্রী। এই যে আইনটা, এটা আপনি সংবিধানে আপনি যাই লিখতেন, এই যে সংবিধান কমিশন, সংবিধান সংস্কার, আপনি আমার সিমেন্টিক শিখাইতেছেন সালাউদ্দিন সাহেব। সিমেন্টিক অর্থগত মানে সংস্কার না সংশোধন, সংবিধান কি করা যায় কি করা যায় না, সংবিধানের বিধিকে বিধি রাখা যায় না, অনুচ্ছেদ বলতে হয়, অমুক বলতে গেলে আমার লাভ কি? আমি এখন মানবাধিকার কমিশনের কাছে গিয়ে চাইতে পারবো কিনা আমার একটা বিচার, আপনার সরকার যদি আমার পুলিশ যদি আমার সাথে আকাম করেন, যদি আমার গুম করে নিয়ে যায়, ওইটা বলে আপনি আমার সিমেন্টিক শিখান কেন? আপনার কি মনে হয় না আপনার চেয়েও ভালো সিমেন্টিক জানের লোক আছে? এটা তর্ক লাগাইছেন, আপনিও লাগাইছেন, শফিকুর রহমানও লাগাইছে, তারেক রহমানও লাগাইছে, সংবিধান সংস্কার সংশোধন। আশ্চর্য ঘটনা। এই যে যেই জিনিসগুলি আপনারা এখন অবহেলা করতেছেন, ছুঁড়া ফেলতেছেন, 5টা 7টা 10টা, আসাদ ভাই, জনাব তারেক রহমান বড়জোর 20টা বিচারক নিয়োগ দিবেন হাইকোর্টে, তাই না? এই ধরেন এই নিয়োগ বিধিরে পাশ কাটায়, নিয়োগ বিধি না কইরা বড়জোর 20টা নিয়োগ দিবেন। এপিলেট ডিভিশনে বড়জোর আর 5 জন তুলবেন। কেউ এটা বলতেছেন যে আগামী ইলেকশনে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে তখন কে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবে সেটা আপনারা অঙ্ক কষতেছেন। এই অঙ্ক কষতে গিয়া কিন্তু 15 বছর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাইরে ছিল। ব্যারিস্টার মওদুদ আহমেদ উনি মরে গেছেন, উনি কিন্তু এই অঙ্ক কইসে জাস্টিস কে এম হাসানকে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বাড়ানোর জন্য সংবিধান সংশোধন করে বিচারকদের বয়স 2 বছর বাড়াইছিলেন। হয়েছে শেষ রক্ষা 111 আসছে, আপনাকে 15 বা 16 বছর দেশের বাইরে থাকতে হয়েছে, 17 বছর, রাইট? 17 বছর দেশে থাকতে হয়েছে। সুতরাং যেগুলি করার আপনি মাইনেন না, ইউনূস সরকার এমনি করছে, এই অধ্যাদেশ দিয়ে করছে, এই আদেশ দিয়ে করছে, এগুলি মাইনেন না, কিন্তু কাজগুলি করেন, এগুলিকে ফালাই দিয়ে না, এগুলিকে বাতিল করে দিয়ে না। এখন যদি বিএনপি এই সংবিধানগুলো সংস্কার না করে এবং যে সংস্কারের ইশতেহার গুলো ছিল আসলে এগুলো যদি না মানে, তাহলে কিন্তু বিরোধী দলের চেয়ে কিন্তু বেশিরভাগ ক্ষতি হবে বিএনপির, এবং বিএনপি একটা বড় ধরনের চাপে পড়ে যাবে। এই চাপ সামলাতে তারা পারবে কিনা সেটা কিন্তু একটা সন্দেহের বিষয়। দেখেন বাংলাদেশের রাজনীতিতে যদি আমরা সব কিছু বিচার বিশ্লেষণ করে থাকি, তাহলে দেখবেন বাংলাদেশের মানুষ আসলে আগের চেয়ে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। কেননা প্রত্যেকটা মানুষ কিন্তু এখন দিন দিন শিক্ষার আলো পাইতেছে, তারা শিক্ষিত হইতেছে, অনেক চালাক হইতেছে। এখন যারা ইয়ং জেনারেশন আছেন তারা কিন্তু বেশিরভাগ, তাদের কিন্তু ভোট ব্যাংক কম না, বিশাল একটা ভোট ব্যাংক এখন বর্তমানে ইয়ং জেনারেশন। প্রায় আপনি যদি কমপক্ষে 3 কোটির মতো নতুন ভোটার আছে। এখন এই নতুন ভোটাররা আসলে জানে কাকে ভোট দিলে এই দেশ উন্নত হবে, কাকে ভোট দিলে দেশের অবনতি হবে, এটা কিন্তু তারা বুঝে গেছে। এবং দিন দিন এটাকে এই সংখ্যাগুলো কিন্তু আরও বেড়ে যাবে। এবং যারা আগামীতে আসবে, এই যে আমরা বিভিন্ন জায়গায় এই চাঁদাবাজির সম্পর্কে অনেক পাই, মানে তথ্য পাই, এবং পিস্টল ঠেকিয়ে হুমকি দিয়ে এরকম চাঁদা কিন্তু আদায় করে। আসলে কারা এই যে চাঁদাবাজির হুমকি দেয়, এরা কারা? অবশ্যই বিএনপির লোক। এখন বলতে পারেন যে বিএনপি বড় বড় নেতারা এডি করে না, না, আমি ধরে নিলাম এডি করে না, কিন্তু তারা যদি জড়িত না হয় তাহলে তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেয় না? হ্যাঁ, অ্যাকশন নেয়, তারেক রহমান কিন্তু অ্যাকশন নেয়, এটা বাস্তব কথা। কিন্তু যারা এদের সাথে জড়িত তাদের কিন্তু বরখাস্ত করা উচিত বলে আমরা মনে করি। আমরা কিছুদিন আগেই মিরপুরে একটা ঘটনা ঘটে গেছে, আপনারা জানেন। এই চাঁদাবাজকে কেন্দ্র করেই এখন তাকে হুমকি দেওয়া হয়েছে, এবং এমনকি তাকে নিচে বসিয়ে ব্যবসায়ীকে সে চেহারে বসে তারপর মানে হুমকি দেয়। দেখেন কতটা নির্লজ্জ আমাদের দেশের মানুষ, এবং আসলে তাদের কি একটু ভয় নেই?
যে আমরা যে চাঁদাটা চাই এটা কিন্তু আমাদের আসলে কাদের, এটা কি আমার বাপের টাকা বা তোর বাপের টাকা যে তুই তাদের কাছে চাঁদা চাবি? এবং নির্ভয়ে একদম প্রকাশ্যে ডেভেলপিং মানুষকে দেখছে এই সম্পর্কে এই সরকার কিন্তু কোনো পদক্ষেপ নেয় না। এবং এটা যদি কঠিন একটা পদক্ষেপ নেয়, বাংলাদেশের আইন যদি মানে শক্ত হয়, স্বাধীন হয়, তাহলে কিন্তু এই সব অপরাধীরা অবশ্যই পার পাবে না। তবে এই সব কার্যক্রম, খারাপ কার্যক্রম যদি চলতেই থাকে, তাহলে সত্যি বিএনপি একদম বড় ধরনের মালিকে চেপে পড়ে যাবে এবং এতে কিন্তু কেউ তাদের বাঁচাতে পারবে না। হয়তো বা আমার এই কথাটি শুনলে আপনারা রাগ করছেন, দেখেন রাগ করার কোনো প্রয়োজন নাই। যেটা বাস্তবসম্মত কথা সেগুলো আপনাদের সাথে আমরা বলার জন্য চেষ্টা করি, সংশোধনের জন্য, অন্য কোনো কারণ না। সুপ্রিয় দর্শক, আপনারা কী মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখবেন এবং যদি ভালো লাগে আর বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।